গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর লেখা দেশে বিদেশে, আজ ৬ষ্ঠ পর্ব। শোকেসে রবারের দস্তানা দেখে এক আইরিশম্যান আরেক আইরিশম্যানকে জিজ্ঞেস করেছিল জিনিসটা কোন কাজে লাগে। দ্বিতীয় আইরিশম্যানও সেই রকম বলল, জানিস নে, এ দস্তানা পরে হাত ধোয়ার ভারী সুবিধে। হাত জলে ভেজে না, অথচ হাত ধোয়াও হলো। কুঁড়ে লোকের যদি কখনো শখ হয় যে সে ভ্রমণ করবে, অথচ ভ্রমণ করার ঝুঁকি নিতে সে নারাজ হয়, তবে তার পক্ষে সবচেয়ে প্রশস্ত পন্থা কাবুলের সংকীর্ণ উপত্যকায়। কারণ কাবুলে দেখবার মতো কোনো বালাই নেই। ৩ বছর কাবুলে কাটিয়ে দেশে ফেরবার পর যদি কোনো সবজান্তা আপনাকে প্রশ্ন করেন, দেহ আফগানান যেখানে শিক্ষা দপ্তরের সঙ্গে মিশেছে, তার পেছনের ভাঙা মসজিদের মেহরাবের বাঁদিকে চেন মোতিফে ঝোলানো মেডালিয়ানেতে আপনি পদ্মফুলের প্রভাব দেখেছেন, তাহলে আপনি অম্লান বদনে বলতে পারেন না, কারণ ওরকম পুরনো কোনো মসজিদ কাবুলে নেই। তবু যদি সেই সবজান্তা ফের প্রশ্ন করেন, বুখারার আমির পালিয়ে আসার সময় যে ইরানি তসবিরের বান্ডিল সঙ্গে এনেছিলেন, তাতে হিরাতের জরিন কলম উস্তাদ ভেজাদের আঁকা সমরকন্দের পোলো খেলার ছবি দেখেছেন, আপনি নির্ভয়ে বলতে পারেন না, কারণ কাবুল শহরে ওরকম কোনো তসবিরের বান্ডিল নেই। পণ্ডিতদের কথা হচ্ছে না। যে আস্তাবলে সিকান্দর শাহের ঘোড়া বাঁধা ছিল, সেখানে হয়তো এখন বেগুন ফলছে। পণ্ডিতরা কম্পাস নিয়ে তার নিশানা লাগাতে পারলে আনন্দে বিয়োভল। কোথায় এক টুকরো পাথরে বুদ্ধের কোঁকড়া চুলের আড়াই গাছা ঘষে ক্ষয়ে প্রায় হাতের তেলোর মতো পালিশ হয়ে গেছে, তাই পেয়ে পণ্ডিত পঞ্চমুখ পাড়া অতিষ্ঠ করে তোলেন। এদের কথা হচ্ছে না। আমি সাধারণ ৫ জনের কথা বলছি, যারা দিল্লি, আগ্রা, সেকেন্দ্রার জেল্লাই দেখেছে। তাদের চোখে চটক, বুকে চমক লাগাবার মতো রসবস্তু কাবুলে নেই। কাজেই কাবুলে পৌঁছে কাউকে তুর্কি নাচের চরকিবাজি খেতে হয় না। পাথর ফাটা রোদ্দুরে শুধু পায়ে শান বাঁধানো ৬ ফার্লঙি চত্বর ঘষ্টাতে হয় না। নাকে মুখে চামচিকে বাদুড়ের থাবড়া খেয়ে খেয়ে পচা বোঁটকা গন্ধে আধা ভিড়মি গিয়ে মিনার শিখর চড়তে হয় না। আইরিশম্যানের মতো দিব্যি হাত ধোয়া হলো, অথচ হাত ভিজল না। তাই কাবুল মনোরম জায়গা, এবং সবচেয়ে আরামের কথা হচ্ছে যে যা কিছু দেখবার তা বিনা মেহনতে দেখা যায়। বন্ধুবান্ধবদের কেউ না কেউ কোনো না কোনো একটা বাগানের সমস্ত দিন কাটাবার জন্যে একদিন ধরে নিয়ে যাবেই। গুলবাগ কাবুলের কাছেই, হেঁটে, টাঙ্গায়, মোটরে যে কোনো কৌশলে যাওয়া যায়। ৩ দিকে উঁচু দেয়াল, একদিকে কাবুল নদী, তাতে বাঁধ দিয়ে বেশ খানিকটা জায়গা পুকুরের মতো শান্ত স্বচ্ছ করা হয়েছে। বাগানে অজস্র আপেল নাশপাতির গাছ, নার্গিস ফুলের চারা আর ঘন সবুজ ঘাস। কার্পেট বানাবার অনুপ্রেরণা মানুষ নিশ্চয়ই এই ঘাসের থেকেই পেয়েছে। সেই নরম তুলতুলে ঘাসের উপর ইয়ার বক্সি ভালো ভালো কার্পেট পেতে গাবদা গোবদা তাকিয়ায় হেলান দিয়ে বসবেন। ৫ মিনিট যেতে না যেতেই সবাই চিত হয়ে শুয়ে পড়বেন। দীর্ঘ তন্নঙ্গির চিনারের ঘন পল্লবের ফাঁকে ফাঁকে দেখবেন আস্বচ্ছ ফিরোজা আকাশ। গাছের ফাঁক দিয়ে দেখবেন কাবুল পাহাড়ের গায়ে সাদা মেঘের হুটোপুটি, কিংবা দেখবেন হুটোপুটি নয়, এক পাল সাদা মেঘ যেন গৌরী শঙ্কর জয় করতে উঠে পড়ে লেগেছে। কোমর বেঁধে প্ল্যান মাফিক একজন আরেকজনের পেছনে ধাক্কা দিয়ে দিয়ে চূড়ো পেরিয়ে ওদিকে চলে যাবার তাদের মতলব। ধীরে সুস্থে গড়িয়ে গড়িয়ে খানিকটা চড়ার পর কোন এক অদৃশ্য নন্দীর ত্রিশূলে ঘা খেয়ে নেমে আসছে, আবার এগুচ্ছে, আবার ধাক্কা খাচ্ছে। তারপর আলাদা ট্যাকটিক চালাবার জন্যে ২-৩ জন এক আরেকজনকে ধরে বিলকুল এক হয়ে গিয়ে নূতন করে পাহাড় বাইতে শুরু করবে। হঠাৎ কখন পাহাড়ের আড়াল থেকে আরেক দল মেঘের চূড়োয় পৌঁছতে পেরে খানিকটা মাথা দেখিয়ে এদের যেন লজ্জা দিয়ে আড়ালে ডুব মারবে। ওপরের দিকে তাকিয়ে দেখবেন চিনার পল্লব, পাহাড় সবকিছু ছাড়িয়ে ঊর্ধ্বে, অতি ঊর্ধ্বে আপনারই মতো নীল গালচে শুয়ে একখানা টুকরো মেঘ
অতি শান্ত নয়নে নিচের মেঘের গৌরীশঙ্কর অভিযান দেখছে, আপনারই মতো। ওকে মেঘদূত করে হিন্দুস্তান পাঠাবার জো নেই। ভাবগতিক দেখে মনে হয় যেন বাবুর শাহের আমল থেকে সে ওইখানে শুয়ে আছে, আর কোথাও যাবার মতলব নেই। পানশিরের আব্দুর রহমান এরই কাছ থেকে চুপ করে বসে থাকার কায়দাটা রপ্ত করেছে। নাকে আসবে নানান অজানা ফুলের মেশা গন্ধ। যদি গ্রীষ্মের অন্তিম নিঃশ্বাস হয়, তবে তাতে আরও মেশানো আছে পাকা আপেল অ্যাপ্রিকটের বাসি বাসি গন্ধ। 3 পাঁচিলের বন্ধ হাওয়াতে সে গন্ধ পচে গিয়ে মিষ্টি মিষ্টি নেশার আমেজ লাগায়। চোখ বন্ধ হয়ে আসে, তখন শুনতে পাবেন ওপরের হাওয়ার দোলে তরুপল্লবের মর্মর আর নাম না জানা পাখির জান হানা দেওয়া ক্লান্ত কুজন। সব গন্ধ ডুবিয়ে দিয়ে অতি ধীরে ধীরে ভেসে আসবে বাগানের এক কোণ থেকে কোরমা পোলাও রান্নার ভারী খুশবাই। চোখে তন্দ্রা, জিভে জল। দ্বন্দ্বের সমাধান হবে হঠাৎ গুড়ুম শব্দে, আর পাহাড়ে পাহাড়ে মিনিটখানেক ধরে তার প্রতিধ্বনি শুনে। কাবুলের সবচেয়ে উঁচু পাহাড় থেকে বেলা 12টার কামান দাগার শব্দ। সবাই আপন আপন ট্যাঁক ঘড়ি খুলে দেখবেন হাত ঘড়ির রেওয়াজ কম, ঘড়ি ঠিক চলছে কিনা। কাবুলে এই রেওয়াজ অলঙ্ঘনীয়। ঘড়ি না বের করা স্নবের লক্ষণ। আহা, যেন একমাত্র ওয়ার ঘড়িরই চেক আপের দরকার নেই। যারা ঘড়ির কাটায় কাটায় 12টা দেখালো না, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। কাবুলের কামান নাকি ইহজন্মে কখনো ঠিক 12টার সময় বাজেনি। কারো ঘড়ি যদি ঠিক 12টা দেখালো, তবে তার রক্ষে নেই। সকলেই তখন নিঃসন্দেহ যে সেই ঘড়িটা দাগি খুনি, ওদের ঘড়ির মতো বেনিফিট অব ডাউট পেতে পারে না। গান্ধার শিল্পের বুদ্ধমূর্তির চোখে মুখে যে অপার তিতিক্ষা, তাই নিয়ে সবাই তখন সেই ঘড়িটার দিকে করুণ নয়নে তাকাবেন। মীর আসলাম আরবি ছন্দে ফার্সি বলতেন, অর্থাৎ আমাদের দেশে ভট্টাচার্যরা যেরকম সংস্কৃতের তেলে ডোবানো সবচপে বাংলা বলে থাকেন। আমাকে জিজ্ঞেস করলেন, ভ্রাত, চাহার মগজ শিকন কি বস্তু তস্য সন্ধান করিয়াছ কি? আমি বললুম, চহার মানে 4, মগজ মানে মগজ, শিকস্তন মানে টুকরো টুকরো করা, অর্থাৎ যা দিয়ে 4টে মগজ ভাঙা যায়। এই আরবি ব্যাকরণ ট্যাকরণ কিছু হবে আর কি। মীর আসলাম বললেন, চাহার মগজ মানে চতুর মস্তিষ্ক, অতি অবশ্য সত্য, কিন্তু যোগরূঢ়ার্থে ওই বস্তু আখরোট। অতএব চাহার মগজ শিকন বলতে শক্ত লোহার হাতুড়ি বোঝায়। তারপর দাগি ঘড়িওয়ালা প্যারিস ফেরতা সাইফুল আলমের দিকে তাকিয়ে বললেন, আয় বরাদারে আজিজে মন, হে আমার প্রিয় ভ্রাতা, যোগরূঢ়ার্থে ঘটিকা যন্ত্র অথচ ধর্মত কার্যত যে দ্রব্য চাহার মগজ শিকন, সেই বস্তু তুমি তোমার যাবনিক অঙ্গরক্ষার আস্তরণ মধ্যে পরম প্রিয়তমার ন্যায় বক্ষ সংলগ্ন করিয়া রাখিয়াছ কেন? অদূরে উদ্যান প্রান্তে পরিচারক বৃন্দ উপর্যুক্ত যন্ত্রাভাবে উপলখণ্ড দ্বারা আখরোট ভগ্ন করিবার চেষ্টায় গলদঘর্ম হইতেছে। তোমার হৃদয় কি ওই উপলখণ্ডের ন্যায় কঠিন অথবা বজ্রাদপি কঠোর? দাগি ঘড়ি রাখা এমনই ভয়ঙ্কর পাপ যে প্যারিস ফেরতা বাঘ চতুর সাইফুল আলম পর্যন্ত একটা জুৎসই উত্তর দিতে পারলেন না। সাদামাটা কি একটা বিড়বিড় করলেন, যার অর্থ 1 মাঘে শীত যায় না। মীর আসলাম বললেন, ওই সহস্রহস্ত উচ্চ পর্বত শিখর হইতে তথাকথিত দ্বাদশ ঘটিকার সময় এক সনাতন কামান ধূম্র উদ্গীরণ করে। কখনো কখনো তজ্জনিত শব্দও কাবুল নাগরিক রাজের কর্ণকুহরে প্রবেশ করে। শুনিয়াছি, একদা দ্বীপ্রহরে তোপচি লক্ষ্য করিল যে বিস্ফোরক চূর্ণের অনটন। কনিষ্ঠ ভ্রাতাকে আদেশ করিল, সে যেন নগর প্রান্তের অস্ত্রশালা হইতে প্রয়োজনীয় চূর্ণ আহরণ করিয়া লইয়া আসে। কনিষ্ঠ ভ্রাতা সেই সহস্র হস্ত পরিমাণ পর্বত অবতরণ করিল। শ্রান্তি দূরার্থে বিপণী মধ্যে প্রবেশ করতে অষ্টাধিক পাত্র চৈনিক জুস পান করিল। প্রয়োজনীয় ধূম্রচূর্ণ আহরণ করত
পুনরায় সহস্রাধিক হস্ত পর্বত শিখরে আরোহণ করিয়া কামানে অগ্নিসংযোগ করিল। স্বীকার করি, অপ্রশস্ত দিবালোকেই সেই দিন নাগরিকবৃন্দ কামান ধ্বনি শুনিতে পাইয়াছিল। কিন্তু ভ্রাত সৈফুল আলম, সেই দিনও কি তোমার চহর মগজ শিকন কণ্টকে কণ্টকে দ্বাদশ ঘটিকার লাঞ্ছন অঙ্কন করিয়াছিল? আমি বললুম, এরকম ঘড়ি আমাদের দেশেও আছে, তাকে বলা হয় আবপাড়ার ঘড়ি। সৈফুল আলম আর মীর আসলাম ছাড়া সবাই জিজ্ঞেস করলেন, আব কি? সৈফুল আলম বোম্বাই হয়ে প্যারিস যাওয়া আসা করেছেন, কিন্তু মীর আসলাম তিনি বললেন, আম্র অতীব সুরসালো ভারতীয় ফল বিশেষ। দ্রাক্ষা আম্রের মধ্যে কাহাকে রাজমুকুট দিব, সেই সমস্যা এ যাবৎ সমাধান করিতে পারি নাই। আমি জিজ্ঞেস করলুম, কিন্তু আপনি আম খেলেন কোথায়? মীর আসলম বললেন, 14 বৎসর হিন্দুস্থানের দেওবন্দ রামপুরে শাস্ত্রাধ্যয়ন করিয়া অদ্য তোমার নিকট হইতে এই প্রশ্ন শুনিতে হইল। কিন্তু শোকাতুর হইব না, লক্ষ্য করিয়াছি তোমার জ্ঞান তৃষ্ণা প্রবলা। শুভলগ্নে একদিন তোমাকে ভারত আফগানিস্তানের সংস্কৃতিগত যোগাযোগ সম্বন্ধে জ্ঞানদান করিব। উপস্থিত পশ্চাৎ দিকে দৃষ্টিপাত করিলে দেখিতে পাইবে, তোমার অনুগত ভৃত্য আব্দুর রহমান খান তোমার মুখারবিন্দ দর্শনাকাঙ্ক্ষায় ব্যাকুল হইয়া দণ্ডায়মান। কি আপদ, এ আবার জুটল কোত্থেকে? দেখি হাতে লুঙ্গি তোয়ালে নিয়ে দাঁড়িয়ে বলল, খানা তৈরি হতে দেরি নেই, যদি গোসল করে নেন। ইয়ার দোস্তের 2-4 জন ততক্ষণে বাঁধে নেমেছে। সবাই কাবুল বাসিন্দা, সাঁতার জানে না, জলে নামলেই পাথরবাটি। মাত্র একজন চতুর্দিকে হাত পা ছুঁড়ে বাড়ি মন্থনে গোয়ালন্দি জাহাজকে হার মানিয়ে বিপুল কলরবে ওপারে পৌঁছে হাঁপাচ্ছেন। এপারে অফুরন্ত প্রশংসাধ্বনি, ওপারে বিরাট আত্মপ্রসাদ। কাবুল নদীর সেখানটায় চওড়ায় 20 গজ হবে না। কিন্তু সেদিন গুলবাগে কান্নাকাটি পড়ে গিয়েছিল। কাবুলিরা কখনো ডুব সাঁতার দেখেনি। ওই একটিবারই এপার ওপার সাঁতার কেটেছিলুম। ওরকম ঠান্ডা জল আমাদের দেশের শীতকালের রাত দুপুরে পানা ঠাসা ইঁদু পুকুরেও হয় না। সেই 2 মিনিট সাঁতার কাটায় খেসারতি দিয়েছিলুম ঝাড়া 1 ঘন্টা রোদ্দুরে দাঁড়িয়ে, দাঁতে দাঁতে করতাল বাজিয়ে, সর্বাঙ্গে অশ্বত্থ পাতার কাঁপন জাগিয়ে। মীর আসলাম অভয় দিয়ে বললেন, বরফ গলা জলে নাইলে নিউমোনিয়ার ভয় নেই। আমি সায় দিয়ে বললুম, মানস সরোবরে ডুব দিয়ে যখন মানুষ মরে না, তখন আর ভয় কিসের? কিন্তু বুঝতে পারলুম বন্ধু বিনায়ক রাও মশচি মানস সরোবরে ডুব দেওয়ার পর কেন 3 ঘন্টা ধরে রোদ্দুরে ছোটাছুটি করেছিলেন। মানুষ 20,000 ফুটের কাছাকাছি, কাবুল 7,000 হবে না। কিন্তু সেদিন মীর আসলাম আর সৈফুল আলম ছাড়া সকলেরই দৃঢ় বিশ্বাস হয়েছিল যে আমি মরতে মরতে বেঁচে যাওয়ায় তখনও প্রাণের ভয়ে কাঁপছি। শেষটায় বিরক্ত হয়ে বললুম, আবার না হয় ডুব সাঁতার দেখাচ্ছি। সবাই হা করো কি বলে ঠেকালেন। অবশ্য মৃত্যুর হাত থেকে একজন মুসলমানকে আরেক মুসলমানের জান বাঁচানো অলঙ্ঘনীয় কর্তব্য। 3 টুকরো পাথর, বাগান থেকেই কুড়োনো শুকনো ডালপালা আর 2-4টে হাঁড়ি বাসন দিয়ে উত্তম রান্না করার কায়দায় ভারতীয় আর কাবুলি রাঁধুনিতে কোনো তফাৎ নেই। বিশেষত মীর আসলাম 19 শতাব্দীর ঐতিহ্যে গড়ে ওঠা পণ্ডিত, অর্থাৎ গুরুগৃহে থাকার সময় ইনি রান্না করতে শিখেছিলেন। তার তদারকিতে সেদিনের রান্না হয়েছিল যেন হাফিজের একখানা উৎকৃষ্ট গজল। যখন ঘুম ভাঙল, তখন দেখি সমস্ত বাগান নাক ডাকাচ্ছে, একমাত্র হুঁকোটা ছাড়া। তা আমরা যখন জেগেছিলুম, সে 1 লহমার তরেও নাক ডাকানোতে কামাই দেয়নি। কিন্তু কাবুলি তামাক ভয়ঙ্কর তামাক, সাক্ষাৎ পেল্লাদ মারা গুলি। প্রহ্লাদকে হাতির পায়ের তলায় পাহাড় থেকে ফেলে পাষাণ চাপা দিয়ে মারা যায়নি, কিন্তু এই তামাকে তিনি 2টি দম দিলে আর দেখতে হতো না। এ তামাক লোকে যত না খায় তার চেয়ে বেশি কাশে। ঠান্ডা দেশ বলে আফগানিস্তানের তামাক জাতে ভালো, কিন্তু সে তামাককে মোলায়েম করার জন্য চিটে গুড়ের ব্যবহার কাবুলিরা জানে না।
আর মিষ্টি গরম ধিকি ধিকি আগুনের জন্য টিকে বানাবার কায়দা তারা এখনো আবিষ্কার করতে পারেনি। পড়ন্ত রোদে দীর্ঘ তরুর দীর্ঘতর ছায়া বাগান জুড়ে ফালি ফালি দাগ কেটেছে। সবুজ কালোর ডোরাকাটা নাদুস নুদুস জেব্রার মতো বাগানখানা নিশ্চিন্দি মনে ঘুমোচ্ছে। নার্গিস ফুল ফোটার তখন অনেক দেরি, কিন্তু চারা ক্ষেতের দিকে তাকিয়ে দেখি তারা যেন রোদ পড়ার সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে উঠেছে। কল্পনা না সত্যি বলতে পারবো না, কিন্তু মনে হলো যেন অল্প অল্প গন্ধ সেদিক থেকে ভেসে আসছে। রাত্রিরে যে খুশবাইয়ের মজলিস বসবে তারই মোহরার সেতারে যেন অল্প অল্প পিড়িং পিড়িং মিঠা বোল ফুটে উঠেছে। জলে ছাওয়ায় মিঠে হাওয়ায় সমস্ত বাগান সুধা শ্যামলিম, অথচ এই বাগানের গা ঘেঁষেই দাঁড়িয়ে রয়েছে 1000 ফুট উঁচু কালো ন্যাড়া পাথরের খাড়া পাহাড়। তাতে এক ফোঁটা জল নেই, এক মুঠো ঘাস নেই, বুকে এক রত্তি দয়ামায়ার চিহ্ন নেই। যেন উলঙ্গ সাধক মাথায় মেঘের জটা বেঁধে কোনো এক মন্বন্তরব্যাপী কঠোর সাধনায় মগ্ন। পদপ্রান্তে গুলবাগের সবুজ পরি কেঁদে কেঁদে কাবুল নদী ভরে দিয়েছে, ফকিরের সেদিকে ভ্রুক্ষেপ নেই। বাড়ি ফিরে কোনো কাজে মন গেল না। বিছানায় শুয়ে আব্দুর রহমানকে বললুম জানলা খুলে দিতে। দেখি পাহাড়ের চূড়ায় সপ্তর্ষি। আহ বলে চোখ বন্ধ করলুম। সমস্ত দিন দেখেছি অজানা ফুল, অজানা গাছ, আধা চেনা মানুষ, আর অচেনার চেয়েও পীড়াদায়ক অপ্রিয় দর্শন শুষ্ক কঠিন পর্বত। হঠাৎ চেনা সপ্তর্ষি দেখে সমস্ত দেহ মন জুড়ে দেশের চেনা ঘরবাড়ির জন্যে কি এক আকুল আগ্রহের আঁকুপাকু ছড়িয়ে পড়ল। স্বপ্নে দেখলুম মা এবার নামাজ পড়ে উত্তরের দাওয়ায় বসে সপ্তর্ষির দিকে তাকিয়ে আছেন। কাবুলের 2 নম্বর দ্রষ্টব্য তার বাজার। অমৃতসর, আগ্রা, কাশীর পুরনো বাজার যারা দেখেছেন, এই বাজারের গঠন তাদের বুঝিয়ে বলতে হবে না। সরু রাস্তা, দুদিকে বুক উঁচু ছোট ছোট খোপ, পানের দোকানের 2 বা 3 ডাবল সাইজ। দোকানের সামনের দিকটা খোলা বাক্সের ঢাকনার মতো এগিয়ে এসে রাস্তার খানিটা দখল করেছে। কোনো কোনো দোকানের বাক্সের ডালার মতো কবজা লাগানো। রাত্রে তুলে দিয়ে দোকানের নিচে আধখানা বন্ধ করা যায়, অনেকটা ইংরেজিতে যাকে বলে পুটিং আপ দি শাটার। বুকের নিচ থেকে রাস্তা অবধি কিংবা তারও কিছু নিচে দোকানেরই একতলা গুদামঘর অথবা মুচির দোকান। কাবুলের যে কোনো বাজারে শতকরা 30টি দোকান মুচির। পেশোয়ারে পাঠানরা যদি হপ্তায় 1 দিন জুতোতে লোহা পোঁতায়, তবে কাবুলে 3 দিন। বেশিরভাগ লোকেরই কাজকর্ম নেই। কোনো একটা দোকানে লাফ দিয়ে উঠে বসে দোকানির সঙ্গে আড্ডা জমায়। ততক্ষণ নিচের বা সামনের দোকানের একতলায় মুচি পয়জারে গোটা কয়েক লোহা ঠুকে দেয়। আপনি হয়তো ভাবছেন যে দোকানে বসলে কিছু একটা কিনতে হয়। আদপেই না। জিনিসপত্র বেচার জন্য কাবুলি দোকানদার মোটেই ব্যস্ত নয়। কুইক টার্নওভার নামক পাগলা রেসের রেওয়াজ প্রাচ্য দেশীয় কোনো দোকানে নেই। এমনকি কলকাতা থেকেও এই গদাই লস্করি চাল সম্পূর্ণ লোপ পায়নি। চিতপুরের শালওয়ালা, বড়বাজারের আতরওয়ালা এখনও এই আরামদায়ক ঐতিহ্যটি বজায় রেখেছে। সুখ দুঃখের নানা কথা হবে, কিন্তু পলিটিক্স ছাড়া। তাও হবে, তবে তার জন্য দোস্তি ভালো করে জমিয়ে নিতে হয়। কাবুলের বাজার ভয়ঙ্কর ধূর্ত। 3 দিন যেতে না যেতেই তামাম বাজার জেনে যাবে আপনি ব্রিটিশ লিগেশনে ঘন ঘন যাতায়াত করেন কিনা। ভারতবাসীর পক্ষে রাশিয়ান দূতাবাস অথবা আফগান ফরেন অফিসের গোয়েন্দা হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। যখন দোকানি জানতে পারে আপনি হাই পলিটিক্স নিয়ে বিপজ্জনক জায়গায় খেলাধুলো করেন না, তখন আপনাকে বাজার গপ বলতে আর তার বাধবে না। আর সে অপূর্ব গপ। বলশেভিক তুর্কিস্তানের স্ত্রী স্বাধীনতা থেকে আরম্ভ করে পেশাওয়ারের জানকী বাইকে ছাড়িয়ে দিল্লির বড়লাটের বিবি সাহেবের বিনা পয়সার হিরে পান্না কেনা পর্যন্ত। সে গল্পের কতটা গাঁজা, কতটা নিট ঠাহর হবে কিছুদিন পরে, যদি নাক কান খোলা রাখেন।
তখন বাদ দরকসর টাকায় 12 আনা 14 আনা ঠিক ঠিক ধরতে পারবেন। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের পক্ষে এই বাজার গপ অতীব অপরিহার্য। মোগল ইতিহাসে পড়েছি দিল্লিকে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র করে এককালে সমস্ত ভারতবর্ষ, এমনকি ভারতবর্ষ ছাড়িয়ে তুর্কিস্তান ইরান পর্যন্ত ভারতীয় হুন্ডির তাঁবেতে ছিল। গুণীদের মুখে শুনেছি বাংলার রাজা জগৎ শেঠের হুন্ডি দেখলে বুখারার খান পর্যন্ত চোখ বন্ধ করে কাঁচা টাকা ঢেলে দিতেন। কিন্তু এই বিস্তীর্ণ ব্যবসা চালু রাখার জন্যে ভারতীয় বণিকদের আপন আপন ডাক পাঠাবার বন্দোবস্ত ছিল, তার বিশেষ প্রয়োজনও ছিল। হয়তো দিল্লির শাহানশাহ আহমদাবাদের সুবাদারের উপর বিতরাগ হয়ে তাকে ডিসমিসের ফরমান জারি করলেন। সে ফরমান আহমদাবাদে পৌঁছতে অন্তত দিন 7 লাগার কথা। ওদিকে সুবাদার হয়তো 2000 ঘোড়া কেনার জন্যে আহমদাবাদী বেনেদের কাছ থেকে টাকা ধার করেছেন। ফরমান পৌঁছলে সুবাদার পত্রপাঠ দিল্লি রওনা দেবেন। সে টাকাটা বের করতে বেনেদের তখন ভয়ঙ্কর বেগ পেতে হতো। সুবেদার বাদশাকে খুশি করে নূতন সুবা, নিদেনপক্ষে নূতন জায়গির না পেলে সে টাকাটা একেবারেই মারা যেত। তাই যে সন্ধ্যায় বাদশাহ ফরমানে মোহর বসালেন, সে সন্ধ্যায় বেনেদের দিল্লির হোস থেকে আপন ডাকের ঘোড়সওয়ার ছুটত আহমদাবাদে। সেখানকার বিচক্ষণ বেনে বাদশাহী ফরমান পৌঁছাবার পূর্বেই সুবাদারের হিসেবে ঢেরা কেটে দিত। পাওনা টাকা যতটুকু পারত উসুল করত। নূতন ওভারড্রাফট কিছুতেই দিত না ও দরকার হলে দেবার দায় এড়াবার জন্যে হঠাৎ পালিতানায় তীর্থ ভ্রমণে চলে যেত। 3 দিন পর ফরমান পৌঁছলে পর সুবেদারের চোখ খুলত। তখন বুঝতে পারতেন বেনে ধর্মানুরাগী হয়ে পালিতানার কোন তীর্থ করতে চলে গিয়েছিল। আফগানিস্তানে এখনও সেই অবস্থা। বাদশাহ কাবুলে বসে কখন হিরাত অথবা বদাখশান সুবার কোন কর্ণধারের কর্ণ কর্তন করলেন তার খবর না জেনে বড় ব্যবসা করার উপায় নেই। তাই বাজার গপের ধারা কখন কোন দিকে চলে তার দিকে কড়া নজর রাখতে হয়। আর তীক্ষ্ণ বুদ্ধির ফিল্টার যদি আপনার থাকে, তবে সেই ঘোলাটে গপ থেকে খাঁটি তত্ত্ব বের করে 8-10 জনের চেয়ে বেশি মুনাফা করতে পারবেন। আফগানিস্তানের ব্যাংকিং এখনও বেশিরভাগ ভারতীয় হিন্দুদের হাতে। ভারতীয় বলা হয়তো ভুল, কারণ এদের প্রায় সকলেই আফগানিস্তানের প্রজা। এদের জীবনযাত্রার প্রণালী, সামাজিক সংগঠন, পালা পরব সম্বন্ধে আজ পর্যন্ত কেউ কোনো গবেষণা করেননি। আশ্চর্য বোধ হয়, মরা বড়বধূর নিয়ে প্রবন্ধের পর প্রবন্ধ পড়ে, একই ফটোগ্রাফের 20খানা হাজা ভোজা প্রিন্ট দেখে সহ্যের সীমা পেরিয়ে যায়। কিন্তু এই জ্যান্ত ভারতীয় উপনিবেশ সম্বন্ধে বৃহত্তর ভারতের পাণ্ডাদের কোনো অনুসন্ধিচ্ছা, কোনো আত্মীয়তাবোধ নেই। মৃত বড়বধূর গোত্রভুক্ত জীবন্ত ভারতীয় উপনিবেশ অপাঙ্ক্তেয় ব্রাত্য। ভারতবর্ষের সধবারা তাজা মাছ না খেয়ে শুটকি মাছের কাঁটা দাঁতে লাগিয়ে একাদশীর দিনের সিঁথির সিঁদুর অক্ষয় রাখেন। কাবুলের বাজার পেশাওয়ারের চেয়ে অনেক গরিব, কিন্তু অনেক বেশি রঙিন। কম করে অন্তত 25টা জাতের লোক আপন আপন বেশভূষা চালচলন বজায় রেখে কাবুলের বাজারে বেচাকেনা করে। হাজারা, উজবেগ, কাফিরিস্তানি, কিজিলবাস, মঙ্গল, কুর্দ, এদের পাগড়ি, টুপি, পুস্তিনের জব্বা, রাইডিং বুট দেখে কাবুলের দোকানদার এক মুহূর্তে এদের দেশ, ব্যবসা, মুনাফার হার, কঞ্জুস না দরাজ হাত চট করে বলে দিতে পারে। এইসব পার্থক্য স্বীকার করে নিয়ে তারা নির্বিকার চিত্তে রাস্তা দিয়ে চলে। আমরা মারোয়াড়ি কিংবা পাঞ্জাবির সঙ্গে লেনদেন করার সময় কিছুতেই ভুলতে পারি না যে তারা বাঙালি নয়। 2 পয়সা লাভ করার পর কোনো পক্ষই অন্য পক্ষকে নেমন্তন্ন করে বাড়িতে নিয়ে খাওয়ানো তো দূরের কথা, হোটেলে ডেকে নেওয়ার রেওয়াজ পর্যন্ত নেই। এখানে ব্যবসা বাণিজ্যের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ অঙ্গাঙ্গী বিজড়িত। স্বপ্ন সম লোকযাত্রা, খাস কাবুলের বাসিন্দারা চিৎকার করে একে অন্যকে আল্লাহ রসুলের ভয়ডর দেখিয়ে সওদা করছে। বিদেশিরা খচ্চর গাধা ঘোড়ার পিঠে বসে ভাঙা ভাঙা ফার্সিতে দরকসর করছে। বুখারার বড় কারবারি ধীরে গম্ভীরে দোকানে ঢুকে এমনভাবে আসন নিচ্ছেন যে মনে হয় বাকি দিনটা ওইখানেই বেচা কেনা
চা তামাক পান আর আহারাদি করে রাত্রে সরায়ে ফিরবেন। তার পিছনে চাকর হুঁকো কলকি সঙ্গিনে ঢুকছে, তারও পেছনে খচ্চর বোঝাই বিদেশি কার্পেট। আপনি উঠি উঠি করছিলেন, দোকানদার কিছুতেই ছাড়বে না। হয়তো মোটা রকমের ব্যবসা হবে। খোদা মেহেরবান, ব্যবসা বাণিজ্যের উপর রসুলেরও আশীর্বাদ রয়েছে। আপনারও যখন ভয়ঙ্কর তাড়া নেই, তখন দাওয়াতটা খেয়ে গেলেই পারেন। রাস্তায় অনেক অকেজো ছেলে ছোকরা ঘোরাঘুরি করছে। তাদেরই একটাকে ডেকে এনে বলবে, ও বাচ্চা, চাওয়ালাকে বলো তো আরেক প্রস্ত চা দিয়ে যেতে। তারপর সেই সব কার্পেটের বস্তা খোলা হবে। কত রং, কত চিত্র বিচিত্র নকশা, কি মোলায়েম স্পর্শ সুখ। কার্পেট শাস্ত্র অগাধ শাস্ত্র, তার কুল কিনারাও নেই। কাবুলের বাজারে অন্তত ৩০ জাতের কার্পেট বিক্রি হয়। তাদের আবার নিজের জাতের ভেতরে বহু গোত্র, বহু বর্ণ। জন্মভূমি, রং, নকশা মিলিয়ে সরেশ নিরেশ মালের বাছবিচার হয়। বিশেষ রঙের নকশা বিশেষ উৎকৃষ্ট পশম দিয়ে তৈরি হয়, সে মালের সস্তা জিনিস হয় না। এককালে বেনারসি শাড়িতে এই ঐতিহ্য ছিল। আড়িবেল শাড়ির বিশেষ নকশা বিশেষ উৎকৃষ্ট রেশমেই হতো। সে নকশায় নিরেশ মাল দিয়ে ঠকাবার চেষ্টা ছিল না। আজকের দিনে কাবুলের বাজারে কেনবার মতো ৩টে ভালো জিনিস আছে: কার্পেট, পুস্তিন আর সিল্ক। ছোটখাটো জিনিসের ভেতর ধাতুর সামোভার আর জড়োয়া পয়জার। বাদ বাকি বিলাতি আর জাপানি কলের তৈরি সস্তা মাল ভারতবর্ষ হয়ে আফগানিস্তানে ঢুকেছে। কাবুলের বাজার ক্রমেই গরিব হয়ে আসছে। তার প্রধান কারণ ইরান ও রুশের নবজাগরণ। আমুদরিয়ার ওপারের মালে বাঁধ দিয়ে রাশানরা তার স্রোত মস্কোর দিকে ফিরিয়ে দিয়েছে। ইরানিরা তাদের মাল সোজাসুজি ইংরেজ অথবা রাশানকে বিক্রি করে। কাবুলের পয়সা কমে গিয়েছে বলে সে ভারতের মাল আর সে পরিমাণে কিনতে পারে না। আমাদের রেশম, মলমল, মসলিন শিল্পেরও কিছু মরমর। বেশিরভাগ ইংরেজ ৭ হাত মাটির নিচে কবর দিয়ে শ্রাদ্ধ শান্তি করে চুকিয়ে দিয়েছে। বাবুর বাদশাহ কাবুলের বাজার দেখে মুগ্ধ হয়েছিলেন। বহু জাতের ভিড়ে কান পেতে যেসব ভাষা শুনেছিলেন, তার একটা ফিরিস্তিও তার আত্মজীবনীতে দিয়েছেন। আরবি, ফার্সি, তুর্কি, মোগলি, হিন্দি, আফগানি, পশাই, প্রাচী, গেবেরি, বেরেকি ও লাগমানি। প্রাচী হল পূর্ব ভারতবর্ষের ভাষা। অযোধ্যা অঞ্চলের পুরবিয়া বাংলা ভাষা তারই আওতায় পড়ে। সেসব দিন গেছে। তামাম কাবুলে এখন যুক্তপ্রদেশের ৩ জন লোকও আছে কিনা সন্দেহ। তবু প্রাণ আছে, আনন্দ আছে। বাজারের শেষ প্রান্তে প্রকাণ্ড সরাই। সেখানে সন্ধ্যার নামাজের পর সমস্ত মধ্যপ্রাচ্য কাজে কর্মে ইস্তফা দিয়ে বেঁচে থাকার মূল চৈতন্যবোধকে পঞ্চেন্দ্রিয়ের রসগ্রহণ দিয়ে চাঙ্গা করে তোলে। মঙ্গলরা পিঠে বন্দুক ঝুলিয়ে, ভারী রাইডিং বুট পরে, বাবরি চুলে ঢেউ খেলিয়ে গোল হয়ে সরাই চত্বরে নাচতে আরম্ভ করে। বুটের ধমক, তালে তালে হাততালি, আর সঙ্গে সঙ্গে কাবুল শহরের চতুর্দিকের পাহাড়ে প্রতিধ্বনিত করে তীব্র কণ্ঠে আমুদরিয়া পাড়ের মঙ্গল সঙ্গীত। থেকে থেকে নাচের তালের সঙ্গে ঝাঁকুনি দিয়ে মাথা নিচু করে দেয়, আর কানের দুপাশের বাবরি চুল সমস্ত মুখ ঢেকে ফেলে। লাফ দিয়ে ৩ হাত ওপরে উঠে শূন্যে দুপা দিয়ে ঘন ঘন ঢেরা কাটে, আর ২ হাত মেলে দিয়ে বুক চিতিয়ে মাথার পেছন দিকে ঠেলে বাবরি চুল দিয়ে সবুজ জামা ঢেকে দেয়। কখনো কোমর দুভাঁজ করে নিচু হয়ে বিলম্বিত তালে আস্তে আস্তে হাততালি, কখনো ২ হাত শূন্যে উৎক্ষিপ্ত করে ঘূর্ণি হাওয়ার চরকিবাজি। সমস্ত ক্ষণ চক্কর ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। আবার এই সমস্ত হট্টগোল উপেক্ষা করে দেখবেন সরাইয়ের এক কোণে কোনো ইরানি কানের কাছে সেতার রেখে মোলায়েম বাজনার সঙ্গে হাফিজের গজল গাইছে। আর ৫ জন চোখ বন্ধ করে বুঁদ হয়ে দূর ইরানের গুল বুলবুল আর নিঠুরা নিদয়া প্রিয়ার ছবি মনে মনে এঁকে নিচ্ছে। আরেক কোণে পীর দরবেশ চায়ের মজলিসের মাঝখানে দেশ বিদেশের ভ্রমণ কাহিনী, মেশেদ, কারবালা, মক্কা মদিনার তীর্থের গল্প বলে যাচ্ছেন। কান পেতে সবাই শুনছে।
বুড়োরা ভাবছে কবে তাদের উপর আল্লাহর করুণা হবে, মওলা কবে তাদের মদিনায় ডেকে নিয়ে যাবেন। প্রান্ত ওষ্ঠাগত। ঠোঁটের ওপর দম এসে গেছে, বাঁচাও মোহাম্মদ, হে প্রভু আমায় ডাকো মদিনায়, ধরেছি তোমার পদ। लब पर है दम आए मोहम्मद संभालो, मेरे मौला मुझे मदीने बुलालो। পুস্তিন ব্যবসায়ীর কুঠরিতে কবির মজলিস, অজাত শ্বশ্রু সুনীল গুম্ফ, কাজল চোখ তরুণ কবি মোমবাতির সামনে হাঁটু মুড়ে বসে তুলট কাগজে লেখা কবিতা পড়ে শোনাচ্ছেন। তার এক পদ পড়ার সঙ্গে সঙ্গে তামাম মজলিস এক গলায় পদের পুনরাবৃত্তি করছে। মাঝে মাঝে উৎসাহিত হয়ে মারহাবা, আফরিন, শাবাশ বলে উচ্চ কণ্ঠে কবির তারিফ করছে। চার সর্দার জিতে মিলে পুরনো গ্রামোফোনে নখের মতো পালিশ তিনখানা রেকর্ড ঘুরিয়ে ফিরিয়ে বাজাচ্ছে। হরদি বতলা, ভরদি বতলা, পাঞ্জাবি বতলা, লাল বতলা। হায়, কাবুলে বোতল বারণ, কে জানত শ্রবণেও অর্ধপান। আর আসল মজলিস বসেছে কুহিস্তানের তাজিকদের আড্ডায়, হেঁড়ে গলায় আকাশ বাতাস কাঁপিয়ে, দেয়াল পাথর ফাটিয়ে কোরাস গান। আয় ফতু জানে মা, ফতু জান, বরতু সৌম কুরবান। কুরবানের আ দীর্ঘ অথবা রস্য অবস্থা ভেদে সম মেলাবার জন্যে। উচ্চাঙ্গের কাব্য সৃষ্টি নয়, তবু দরদ আছে। ওগো ফতুজান, তুহারি লাগিয়া দিল জান দিয়া হব আমি কুরবান। উত্তরে ফতুজান যেন অবিশ্বাসের সুরে বলেছেন, চেনা রফতি হিচনে গুফতি দূর হিন্দুস্তান, অর্থাৎ কেন গেলে আমায় ফেলে দূর হিন্দুস্তান। সহস্রপাদ বৈষ্ণব পদাবলিতে যখন এই প্রশ্নের উত্তর নেই, তখন তাজিক ছোকরার লোকসঙ্গীতে তার উত্তরের আশা করেন কোন অভিনব মম্মট। মথুরার সিংহাসন জয়, হিন্দুস্তানের আইফেল ক্রয়, দুটোই বদখত বেতালা উত্তর। হাজারো যুক্তি দিয়ে গীতা বানিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনের সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন, কিন্তু মথুরা জয়ের যুক্তির হাল যমুনায় পানি পাবে না বলেই তিনি সেটা ব্রজসুন্দরী শ্রীরাধার দরবারে পেশ করেননি। বলহিকের বল্লভ তাই নীরব। কাবুলের সামাজিক জীবন তিন হিস্সায় বিভক্ত। তিন শরিকে মুখ দেখা দেখি নেই। পয়লা শরিক খাস কাবুলি, সেও আবার দুভাগে বিভক্ত, জনানা মর্দানা। কাবুলি মেয়েরা কট্টর পর্দার আড়ালে থাকেন, তাদের সঙ্গে নিকট আত্মীয় ছাড়া দেশি বিদেশি কারো আলাপ হওয়ার জো নেই। পুরুষের ভেতরে আবার দুভাগ, একদিকে প্রাচীন ঐতিহ্যের মোল্লা সম্প্রদায়, আর অন্যদিকে প্যারিস, বার্লিন, মস্কো ফেরতা এবং তাদের ইয়ারবক্সিতে মেশানো ইউরোপীয় ছাঁচে ঢালা তরুণ সম্প্রদায়। একে অন্যকে অবজ্ঞা করেন, কিন্তু মুখ দেখা দেখি বন্ধ নয়, কারণ অনেক পরিবারেই বাপ মশাই, বেটা মসিও। দুসরা শরিক ভারতীয়, অর্থাৎ পাঞ্জাব ফ্রন্টিয়ারের মুসলমান ও 1921 সনের খেলাফত আন্দোলনের ভারতত্যাগী মুহাজিরগণ। এদের কেউ কেউ কাবুলি মেয়ে বিয়ে করেছেন বলে শ্বশুরবাড়ির সমাজের সঙ্গে এরা কিছু কিছু যোগাযোগ বাঁচিয়ে রেখেছেন। তিসরা শরিক ইংরেজ, ফরাসি, জার্মান, রুশ ইত্যাদি রাজদূতাবাস। আফগানিস্তান ক্ষুদে গরিব দেশ, সেখানে এতগুলো রাজদূতের ভিড় লাগবার কোনো অর্থনৈতিক কারণ নেই, কিন্তু রাজনৈতিক কারণ বিস্তর। ফরাসি, জার্মান, ইতালি, তুর্ক সব সরকারের দৃঢ় বিশ্বাস ইংরেজ রুশের মোষের লড়াই একদিন না একদিন হয় খাইবার পাসে নয় হিন্দুকুশে লাগবেই লাগবে। তাই দুদলের পায়তারা কষার খবর সরজমিনে রাখার জন্যে এক গাদা রাজদূতাবাস। তবু পয়লা শরিক আর দুসরা শরিকে দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়। দুসরা শরিকের অধিকাংশই হয় কারবারি, নয় মাস্টার প্রফেসর। দুদলের সম্পূর্ণ আলাদা হয়ে থাকা অসম্ভব, কিন্তু পয়লা ও তেসরা ও দুসরা ও তেসরাতে কখনোই কোনো অবস্থাতেই যোগাযোগ হতে পারে না। যদি কেউ করার চেষ্টা করে তবে সে স্পাই। মাত্র একটি লোক নির্ভয়ে কাবুলের সব সমাজে অবাধে গতায়াত করতেন। বগদানভ সাহেবের বৈঠকখানায় তার সঙ্গে আমার আলাপ হয়। নাম দোস্ত মোহাম্মদ খান, যাতে খাস পাঠান।
প্রথম দিনের পরিচয়ে শেক হ্যান্ড করে ইংরেজি কায়দায় জিজ্ঞেস করলেন, হাউ ডু ইউ ডু। দ্বিতীয় সাক্ষাৎ রাস্তায়। দূরের থেকেই কাবুলি কায়দায় সেই প্রশ্নের ফিরিস্তি আওড়ে গেলেন, খুব হাস্তি, জোর হাস্তি ইত্যাদি, অর্থাৎ ভালো আছেন তো, মঙ্গল তো, সব ঠিক তো, বেজায় ক্লান্ত হয়ে পড়েননি তো। তৃতীয় সাক্ষাৎ তার বাড়ির সামনেই। আমাকে দেখামাত্র চিৎকার করে, আসুন আসুন, কদমেতান মোবারক, আপনার পদদয় পুত পবিত্র হোক, চশমেতান রওশন, সানায়তান দারাজ, আপনার চক্ষুদয় উজ্জ্বলতর হোক, আপনার বক্ষ স্কন্ধ বিশালতর হোক। তারপরে আমার জন্য যা প্রার্থনা করলেন সেটা ছাপালে এদেশের পুলিশ আমাকে জেলে দেবে। আমি একটু থতমত খেয়ে বললুম, কী সব ছাতা বলছেন? দোস্ত মোহাম্মদ চোখ পাকিয়ে তম্বি লাগালেন, কেন বলবো না? আলবৎ বলবো। আমি কি কাবুলের ইরানি যে ভদ্রতা করে সব কিছু বলবো, সত্যি কথাটি ছাড়া? আমি পাঠান, আমার ঘোড়ার লাগাম নেই, আমার জিভেরও লাগাম নেই। ঘরে বসিয়ে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, বাড়ি ঘরদোর গুছিয়ে নিয়েছেন তো? চাকর বাকর, রুটি গোস্ত? যদি কিছু দরকার হয় আমাকে বলবেন, সব জোগাড় করে দিতে পারি। কাবুলের তখ্তি ছাড়া। তাও পারি, কিন্তু মাত্র একটা কিনা, খোঁজ খোঁজ পড়ে যাবে। কিন্তু ওটাই নজর দিয়ে কোনো লাভ নেই, বড্ড শক্ত। আমি বসে দেখেছি। আমি বললুম, কাবুলের সিংহাসনে বসা যে শক্ত সে তো আর গোপন কথা নয়। দোস্ত মোহাম্মদ আমার কথা শুনে গম্ভীর হয়ে গেলেন। আমি ভয় পেয়ে ভাবলুম বোধহয় বেফাঁস রসিকতা করে ফেলেছি। কিন্তু দোস্ত মোহাম্মদের উত্তর শুনে অভয় পেলুম। বললেন, আহা হা হা, বাঁচালে দাদা, তোমার তাহলে রসকস আছে। তোমার দেশের লোকগুলোর সঙ্গে আলাপ করে দেখেছি, বড্ড বেহুল্লোড়, বেআড্ডা, বেরসিক, কি গম্ভীর মুখ। দেখে মনে হয় হিন্দুস্তান স্বাধীন করবার দুর্ভাবনা যেন একমাত্র ওদেরই ঘাড়ে। অদ্ভুত লোক। অশ্লীল কথা বললেন রাস্তায় চেঁচিয়ে, চাকর বাকর বন্দোবস্ত করে দেবেন বললেন ঘরের ভেতর বসিয়ে ফিসফিস করে। রসিকতা শুনে যখন খুশি হলো তখন মুখ গম্ভীর। ভাবলুম, এবার যদি দুটো একটা কটুবাক্য বলি তবে বোধহয় অট্টহাস্য করে উঠবেন। ততক্ষণে তিনি একটা কুশনে মাথা দিয়ে কার্পেটের উপর শুয়ে পড়েছেন। চোখ বন্ধ করে বললেন, কি খাবে? চা, রুটি, পোলাও, গোস্ত, আঙুর, নাশপাতি? যা খুশি, বাজারে সব পাওয়া যায়, বাড়িতে কিছু নেই। আমি উত্তর দেওয়ার আগেই লাফ দিয়ে উঠে বললেন, না না, আছে আছে, সিগারেট আছে, দাঁড়াও। বলে দরজার কাছে গিয়ে মুখ বাড়িয়ে গভীর সন্দিগ্ধ দৃষ্টিতে এদিক ওদিক তাকালেন। তারপর আস্তে আস্তে দরজা বন্ধ করে পা টিপে টিপে সোফার পেছনে হাঁটু গেড়ে সোফা আর দেয়ালের মাঝখানের কার্পেট তুলে এক প্যাকেট সিগারেট বের করলেন। আমি তো অবাক। সামান্য সিগারেট, মদের বোতল নয়, প্যারিসের ছবি নয় যে এত লুকিয়ে রাখবেন। আর কার কাছ থেকেই বা এত লুকোনো? শুনি দোস্ত মোহাম্মদ করুণ কণ্ঠে আর্তনাদ করে উঠেছেন, ওরে ও হারামজাদা আগা আহমদ, তোকে আজ আমি খুন করব, রাইফেলটা সঙ্গে নিয়ে আয় বেটা। ওরে নেমো খারাম, তোকে খুন করে আজ আমি গাজী হব, ফাঁসি গিয়ে শহীদ হব। আমার দিকে তাকিয়ে বললেন, উফ, কি পাষণ্ড! দরজা বন্ধ করে হুড়কো মেরে সিগারেট বের করি, লুকিয়ে রাখি যেন আলাউদ্দিনের পিদিম। তবু বেটার সন্ধান পেয়েছে। আর কি বেহায়া বেশরম, 10টা সিগারেটই মেরে দিয়েছে। উফ! ততক্ষণে আগা আহমদ দরজা খুলে ঘরে ঢুকেছে। কারোর দিকে না তাকিয়ে, দোস্ত মোহাম্মদের কোনো কথায় সাড়া না দিয়ে সোজা সোফার পেছনে গিয়ে কার্পেটের তলায় আরও বেশি দূরে হাত চালিয়ে আরেক প্যাকেট পুরো সিগারেট বের করে আমার হাতে দিল। বেরোবার সময় দোরের গোড়ায় একবার দাঁড়ালো, এক ঝলকের তরে দোস্ত মোহাম্মদের দিকে তাকিয়ে বলল, খালি প্যাকেটটা আমার, লুকিয়ে রেখেছিলুম। দোস্ত মোহাম্মদের চোখের পাতা পড়ছে না। অনেকক্ষণ পরে বললেন, কি অসম্ভব বদমাস! আর আমাকে বেকুব বানানোর কায়দাটা দেখলেন গর্ভস্রাবটার? শুধু তাই, নিত্য নিত্য আমাকে বেকুব বানায়। তারপর মাথা হেলিয়ে দুলিয়ে আপন মনে বললেন, কিন্তু দাঁড়াও, শ্যাকরার ঠুকঠাক, কামারের একঘা। আমার দিকে তাকিয়ে বললেন, ওর 5 বছরের মাইনে 300 টাকা আমার কাছে জমা আছে। সেই টাকাটা লোপাট মেরে রাইফেল কাঁধে করে একদিন পাহাড়ে উধাও হয়ে যাব, তখন জাদু টেরটি পাবেন।
আমি জিজ্ঞেস করলাম, আপনি কলেজ যাবার সময় ঘরে তালা লাগান? তিনি বললেন, একদিন লাগিয়েছিলুম, কলেজ থেকে ফিরে দেখি সেই তালা আর নেই, আরেকটা পর্বত প্রমাণ তালা তার জায়গায় লাগানো। ভাঙবার চেষ্টা করে হার মানলুম। ততক্ষণে পাড়ার লোক জমে গিয়েছে, আগা আহমদের দর্শন নেই। কি আর করি, বসে রইলুম হিহিসিতে বারান্দায়। হেলে দুলে আগা আহমদ এলেন ঘণ্টাখানেক পর। পাষাণ কি বলল জানো? ও তালা ভালো নয় বলে একটা ভালো দেখে তালা লাগিয়েছি। আমি যখন মার মার করে ছুটে গেলুম তখন শুধু বলল, কারো উপকার করতে গেলেই মার খেতে হয়। আমি বললুম, তালা তাহলে আর লাগাচ্ছেন না বলুন? কি হবে? আগা আহমদ আফ্রিদি, ওরা সব তালা খুলতে পারে। জানো, এক আফ্রিদি বাজি ফেলে আমির হবিবুল্লার নিচের থেকে বিছানার চাদর চুরি করেছিল। আমি বললুম, তালা যদি না লাগান তবে একদিন দেখবেন আগা আহমদ আপনার দামি রাইফেল নিয়ে পালিয়েছে। দোস্ত মোহাম্মদ খুশি হয়ে বললেন, তোমার বুদ্ধি শুদ্ধি আছে দেখতে পাচ্ছি, কিন্তু আমি তত কাঁচা ছেলে নই। আগা আহমদের দাদা আর বছরে 600 টাকা দিয়েছিল আমাকে, ওর জন্যে দাও মতো একটা ভালো রাইফেল কেনার জন্যে। এটা সেই টাকায় কেনা, কিন্তু আগা আহমদ জানে না। ও যদি রাইফেল নিয়ে উবে যায় তবে আমি তার ভাইকে তক্ষুনি চিঠি লিখে পাঠাবো, তোমার ভাতৃহস্তে রাইফেল পাঠাইলাম, প্রাপ্তির সংবাদ অতি অবশ্য জানাইবা। তারপর দুই ভাইতে। আমি বললুম, সুন্দর প্রসুন্দর লড়াই? দোস্ত মোহাম্মদ জিজ্ঞাসা করলেন, রাইফেলের জন্য তারা লড়েছিল? আমি বললুম, না, সুন্দরীর জন্যে। দোস্ত মোহাম্মদ বললেন, তবা তবা, স্ত্রীলোকের জন্য কখনো জব্বর লড়াই হয়? মোক্ষম লড়াই হয় রাইফেলের জন্যে। রাইফেল থাকলে সুন্দরীর স্বামীকে খুন করে তার বিধবাকে বিয়ে করা যায়, উত্তম বন্দোবস্ত। সে বেহেস্তে গিয়ে হুরি পেল, তুমিও সুন্দরী পেলে। রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে দিতে বললেন, ভেবো না লক্ষ্য করিনি যে তুমি আমাকে আপনি বলছো আর আমি তুমি বলে যাচ্ছি, কিন্তু বেশি দিন চালাতে পারবে না। সমস্ত আফগানিস্তানে আমাকে কেউ আপনি বলে না, ইস্তেক আগা আহমেদ পর্যন্ত না। টাঙ্গায় চড়বার সময়, দাঁড়াও বলে ছুটে গিয়ে একখানা বই নিয়ে এসে আমার হাতে গুঁজে দিলেন। মন্তব্য প্রকাশ করলেন, ভালো বই, কর্সিকা আর আফগানিস্তানে একই রকম প্রতিশোধের ব্যবস্থা। চেয়ে দেখি কলবা। এটি আগুনের ফুলকি নাম দিয়ে চারু বন্দ্যোপাধ্যায় অনুবাদ করেছেন। দিন দশেক পরে একদিন জানলা দিয়ে তাকিয়ে দেখি দোস্ত মোহাম্মদ। ছুটে গিয়ে দরজা খুলে কাবুলি কায়দায়, ভালো আছেন তো, মঙ্গল তো, বলতে আরম্ভ করলুম। কিন্তু আশ্চর্য হয়ে লক্ষ্য করলুম দোস্ত মোহাম্মদ কোনো সাড়ার শব্দ না দিয়ে আপন মনে কী সব বিড়বিড় করে যাচ্ছেন। কাছে এসে কান পেতে যা শুনলুম তাতে আমার দম বন্ধ হবার উপক্রম। বলছেন, কমরাত বশিকনদ খুদাতরা কোর সাজদ বপুন্দি বতর্কি ইত্যাদি। সরল বাংলায় তর্জমা করলে অর্থ দাঁড়ায়, তোর কোমর ভেঙে দুটুকরো হোক, ক্ষুধা তোর দু চোখ কানা করে দিন, তুই ফুলে উঠে ঢাকের মতো হয়ে যায়, তারপর টুকরো টুকরো হয়ে ফেটে যা। আমি কোনো গতিকে সামলে নিয়ে বললুম, কী সব আবোল তাবোল বকছেন? দোস্ত মোহাম্মদ আমাকে আলিঙ্গন করে দুগালে দুটো বমশেল চুমু লাগালেন, বললেন, আমি কখনো আবোল তাবোল বকি নে। আমি বললাম, তবে এসব কি? এইসব তোর বালাই কাটাবার জন্যে। লক্ষ্য করিসনি এদেশে বাচ্চাদের সাজিয়ে গুজিয়ে কপালের একপাশে খানিকটা ভুষো মাখিয়ে দেয়? তোর কপালে তো আর ভুষো মাখাতে পারিনি, তাই কথা দিয়ে সেরে নিলুম। যাকে এত গালাগাল দিচ্ছি জম তাকে নেবে কেন? পরমায়ু বেড়ে যাবে, বুঝলি? লক্ষ্য করলুম গেলবার দোস্ত মোহাম্মদ আমাকে তুমি বলে সম্বোধন করেছিলেন, এবারে সেটা তুই এসে দাঁড়িয়েছে। ফার্সি ভাষায় আপনি, তুমি, তুই 3 বাক্য নেই, আছে শুধু সোমা আর তো। কিন্তু ওই তো দিয়ে তুমি, তুই 2 বোঝানো যায়। যেরকম ইংরেজিতে যখন বলি ড্যাম ইউ, তার অর্থ তখন আপনি চুলোয় যান নয়, অর্থ তখন তুই চুলোয় যা। খাঁটি পাঠান আবার সোমা কথাটাও ব্যবহার করে না, ইংরেজের মতো শুধু ওই এক ইউই জানে। বেদুইনের আরবিতেও মাত্র এক আন্তা। বোধহয় পাঠান ইংরেজ বেদুইনের ডেমোক্রেসি তার সম্বোধনের সমতায় প্রকাশ পেয়েছে। দোস্ত মোহাম্মদ স্মরণ করিয়ে দিলেন,
প্যারিস ফেরতা সৈফুল আলমের ছোট ভাইয়ের বিয়ের নেমন্তন্ন। সৈফুল আলম তাকে পাঠিয়েছেন আমাকে নিয়ে যেতে, গাড়ি তৈরি। সিগারেট দিয়ে বললাম, খান? বললেন, না, আব্দুর রহমানকে বলো তামাক দিতে। আমি বললাম, আব্দুর রহমানকে চেনেন তাহলে? বললেন, তোমাকে কে চেনে বাবু? তুমি তো 2 দিনের চিড়িয়া। আমাকে কে চেনে? আমিও 3 দিনের পাখি। যে পাহাড় থেকে নেমে এসেছি সে পাহাড়ের গর্তে আবার ঢুকে যাব আগা আহমদের টাকাটা মেরে। আমি কে? মক্তবে আমানিয়ার অধ্যাপক অবশ্য বটি, কিন্তু কটা লোক জানে? অথচ বাজারে গিয়ে পৌঁছো, দেখবে সবাই জানে আমি হচ্ছি সেই মূর্খ যার কাঁধে বন্দুক রেখে আগা আহমদ শিকার করে, অর্থাৎ আগা আহমদের মনিব। তুমি কে? যার কাঁধে আব্দুর রহমান বন্দুক রেখেছে। শিকার করে কি না সে পরে দেখা যাবে। চাকর দিয়ে মনিব চিনতে হয়। বললুম, বেশ বেশ। তারপর বাংলায় বললুম, গোপের আমি গোপের তুমি, তাই দিয়ে যায় চেনা। বললেন, বুঝিয়ে বলো। তর্জমা শুনে দোস্ত মোহাম্মদ আনন্দে আত্মহারা, শুধু বলেন, আফরিন আফরিন, সাবাস সাবাস, উমদা কবিতা, জরির কলম। তারপর মুখে মুখে শেষ লাইনের একটা অনুবাদও করে ফেললেন, মনে বুরুত তনে বুরুত, বুরুত সানাকদার। তারপর বললেন, আমি আরবি, ফার্সি আর তুর্কি নিয়ে কিছু কিছু নড়াচড়া করেছি, কিন্তু ভালো রসিকতা কোথাও বিশেষ দেখিনি। পদ্যে তো প্রায় নেই। বাংলায় বুঝি এরকম অনেক মাল আছে? আমি বললাম, না, মাত্র 2খানা কি 2.5খানা বই। দোস্ত মোহাম্মদ নিরাশ হয়ে বললেন, তাহলে আর বাংলা শিখে কি হবে? পেশাওয়ারের আহমদ আলী আর কাবুলের দোস্ত মোহাম্মদে একটা মিল দেখতে পেলুম। দুজনই অল্প রসিকতায় খুব মুগ্ধ হন। তফাতের মধ্যে এইটুকু যে আহমদ আলীর জীবনের ধারা বয়ে চলেছে আর 5 জনের মতো, আর দোস্ত মোহাম্মদের জীবন যেন নির্ঝরের স্বপ্নভঙ্গ, এক পাথর থেকে আরেক পাথরে লাফ দিয়ে দিয়ে এগিয়ে চলেছে। মাঝখানে রসিকতার সূর্যকিরণ পড়লেই রামধনুর রং মেখে নিচ্ছে। 2-1বার মামুলি দুঃখ কষ্টের কথা বলতে গিয়ে দেখলুম সেসব কথা তার কানে যেন পৌঁছচ্ছেই না। বিলাস ব্যাসনেও শখ নেই। তিনি যেন সমস্তক্ষণ বোম্বাগড়ের সন্ধানে, যেখানে রাজার পিসি পাউরুটিতে পেরেক ঠোকেন, যেখানে পণ্ডিতেরা টাকের উপর ডাকের টিকিট আঁটেন। তাই যখন আমরা বিয়ের মজলিসে গিয়ে কাবুল শহরের গণ্যমান্য ব্যক্তিদের মাঝখানে আসন পেলুম, তখন দোস্ত মোহাম্মদের জন্য দুঃখ হল। খানিকক্ষণ পরে দেখি তিনি চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন আপন মনে বলে যাচ্ছেন। তার দিকে একটু ঝুঁকতেই তিনি বললেন, ফয়েজ মোহাম্মদের গুণে শিক্ষামন্ত্রীর নাম, না শিক্ষামন্ত্রীর পদের জোরে ফয়েজ মোহাম্মদের নাম? মোহাম্মদ তরজির গুণে বিদেশ সচিবের নাম, না বিদেশ সচিবের পদের জোরে মোহাম্মদ তরজির নাম? বাঙালি কবি লাখ কথার এক কথা বলেছে, গোপের আমি গোপের তুমি, তাই দিয়ে যায় চেনা। আমি বললুম, চুপ, মন্ত্রীরা সব আপনার দিকে তাকিয়ে আছেন, শুনতে পেলে আপনাকে জ্যান্ত পুঁতে ফেলবেন। হ্যাঁ, তা বটে, বিশেষ করে ফয়েজটা। আমি জিজ্ঞাসা করলুম, ফয়েজ মোহাম্মদ খান, মিনিস্টার অফ পাবলিক ইনস্ট্রাকশন? না, সিনিস্টার অফ পাবলিক ডিস্ট্রাকশন। কত ছেলের মগজ ডিস্ট্রয় করেছে, আমাকে মারবে তারা নূতন কি? আমি ভয় পেয়ে চুপ চুপ বলে উজির সাহেবদের জ্ঞানগর্ভ কথাবার্তায় কান দেবার চেষ্টা করলুম। দোস্ত মোহাম্মদকে দোষ দেওয়া অন্যায়। অনেক ভেবেও কুলকিনারা পাওয়া যায় না যে এরা সব কোন গুণে মন্ত্রী হয়েছেন। লেখাপড়ায় এক একজন যেন বিদ্যাসাগর, দুনিয়ার কোনো খবর রাখার চারও কারো নেই। বেশিরভাগই 1-2বার ইউরোপ হয়ে এসেছেন, কিন্তু সেখান থেকে 2-একটা শক্ত ব্যাধি ছাড়া যে কিছু সঙ্গে এনেছেন তা তো কথাবার্তা থেকে ধরা পড়ে না। ছোকরাদের মধ্যে যারা গালগল্পে যোগ দিল তারা তবু 2-একটা পাশ দিয়ে এসেছে। বুড়োদের যারা অবজ্ঞা অবহেলা সত্ত্বেও মুখ খুললেন, তাদের কথাবার্তা থেকে ধরা পড়ে যে আর কিছু না হোক তাদের অভিজ্ঞতা আছে। কিন্তু এই উজিরদের দল না পারে উঠতে, না পারে সাঁতার কাটতে, চলন যেন ব্যাঙের মতো এলোপাতাড়ি থপ থপ। কাবুলের বহু জিনিস, বহু প্রতিষ্ঠান দেখে মনে দুঃখ হয়, কিন্তু এই মন্ত্রিমণ্ডলীকে দেখে কনফুসিয়াসের মতো বলতে হয়, আমি লইলাম ভিক্ষাপাত্র, সংসারে প্রণিপাত। সৈফুল আলম কানে কানে বললেন,
একটু বাদে দক্ষিণের দরজা দিয়ে বেরিয়ে আসবেন। আমি দৌড়ের গোড়ায় আপনার জন্য অপেক্ষা করছি। দোস্ত মোহাম্মদ না শুনেও মাথা নাড়িয়ে প্রকাশ করলেন যে তিনিও আসছেন। মজলিস থেকে বেরিয়ে যেন দম ফেলে বাঁচলুম। গল্পকথনবি কল্লোল চ্যানেল আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর লেখা ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। আজ ৬ষ্ঠ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।